This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। অনির্বাণ, এসআইআর তো হচ্ছে, কিন্তু এসআইআর এর পদ্ধতিতে কোথাও গলত থেকে যাচ্ছে না তো? কোথাও দুর্নীতির জাল এখানেও বাসা বাঁধছে না তো? কিরকম? 10 বছর আগে মৃত ব্যক্তির তথ্য হাতিয়ে বাংলাদেশের ভোটার কার্ড, তাও আবার নাম বদল করে, আর সেই ভোটার কার্ডের ভিত্তিতেই আবার বাংলাদেশের হাতেই এনুমারেশন ফর্ম। ডানকুনিতে জালে অনুপ্রবেশকারী নাদিম, বারবার ডানকুনিতে বাংলাদেশের হদিশ পাওয়া যাচ্ছে। বাংলাদেশিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে ডানকুনি। শাহরুখ খানের এই সিনেমার মূল বিষয়বস্তু অবৈধ অনুপ্রবেশ। দেশের সীমা পেরিয়ে ভিসা ছাড়া বিদেশের মাটিতে পৌঁছানোকেই বলে ডাঙ্কি। এবার ভারতের ভোটার হতে ডানকুনিতে ডাঙ্কিরও বলা ভালো। মৃত রুটে ভোটার তালিকায় অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশি। 10 বছর আগে মৃত ব্যক্তির তথ্য হাতিয়ে তালিকায় নাম তোলার চেষ্টা করতে গিয়ে জালে অনুপ্রবেশকারী নাদিম। 2015 সালে মৃত্যু হয় মহসিন খানের। সেই মৃত মহসিনের নামে এনিউমারেশন ফর্ম ফিল আপ করে জমা দেন নাদিম নামে ওই বাংলাদেশি। শুধু তাই নয়, সেই ফর্মে নিজের ছবি লাগিয়েছিলেন নাদিম। মৃত মহসিনের পরিবারের তৎপরতায় বিরাট জালিয়াতির পর্দা ফাঁস। আমার ভাইয়ের আধার কার্ড, আমার ভাইয়ের ভোটার কার্ড একটা মিসইউজ হয়েছে। আমার ভাই মারা গেছে আজ থেকে 9 বছর আগে। সেই ডকুমেন্ট সবকিছু আমার কাছে আছে। তার সাথে একটা ব্যক্তি, তাকে কোনো ব্যক্তি টাকার সাহায্য করে দিয়ে সে সবকিছু কমপ্লিট করেছে। ডকুমেন্ট এমনকি এসআইআর ফর্ম কমপ্লিট, সাবমিট সবকিছু ওকে হয়ে গেছে। জেরায় ধৃত বাংলাদেশি স্বীকার করেছেন 4000 টাকার বিনিময়ে এখানে ভোটার কার্ডও তৈরি করেন তিনি। ফর্মটা বিএলও কাছ থেকে আমি নিয়েছি। বিএলও কোনো প্রুফ চাইনি। দেশ আগে বাংলাদেশ ছিল, আমি অনেক আগে এখানে চলে আসছি, প্রায় 15 বছর। 2002 সালে কোনো নাম নেই। নাম নেই না। কিভাবে এটা করলে? এটা এখানে যে নামটা আছে, এই যে সেই নাম অনুযায়ী আমি করেছি। হ্যাঁ, এটা কার নাম আছে তোমার? এটা যখন আমি প্রথম এই কাগজটা করেছি, হ্যাঁ, তখন যে একজন, ওই যে বললাম তো যে একজন করে দিয়েছে, তাকে টাকা। কিন্তু কি দেখে নাদিমকে এনিউমারেশন ফর্ম দিলেন বিএলও? বিএলও অবশ্য যুক্তি দিচ্ছেন কাজের চাপের। এলাকা চিনি না। ও যখন আমি বাঁশগুলো এটা ওকে জিজ্ঞেস করছি এই বাড়িগুলো কোথায়, ও নিজেই খুঁজে বার করলো। এই যে বললো যে এই যে ছবিটা এটা আমার, বলে ও নিল। এবারে আমার তো কোনো ইয়ে ছিল না, উপায় ছিল না, এত চাপের মধ্যে কাজ হচ্ছে, ভেরি ক্লোজ ছবিটা। সেই হিসাবে আমি বললাম ঠিক আছে, এইটা আপনি একটু মিসম্যাচ আছে, তবু আপনি বলছেন যে কালে নিন। এবারে মানুষ তো ইনিশিয়ালি ট্রাস্ট রাখবে তার ক্যান্ডিডেটের ওপর, তা সেই হিসেবে আমি বললাম আপনি যদি হন তাহলে নিন। সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে বিজেপি অভিযোগ জানিয়ে এসেছে 2002 থেকে চলতি বছর পর্যন্ত 88 লক্ষ মৃত ভোটারের নাম ভোটার তালিকায় তুলিয়েছে তৃণমূল। মাথায় নিশ্চয়ই তৃণমূলের হাত আছে, তৃণমূলের আশীর্বাদ আছে। এরা যেভাবেই হোক বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রক্ষা করতে চায় নিজের ভোট ব্যাংককে বাঁচানোর জন্য। লাখ লাখ কোটি কোটি এনুমারেশন ফর্ম ফিল আপ হচ্ছে। এগুলো ইলেকশন কমিশনের দেখার দায়িত্ব এবং সেটা তারা দেখবে। রাজ্যে এসআইআর চলাকালীনই ডানকুনিতে হদিশ মেলে বাংলাদেশিদের কলোনি। এই ডানকুনিতেই গ্রেফতার হয় একাধিক বাংলাদেশি। আর এবার ভোটার তালিকায় নাম তুলতে গিয়ে জালে বাংলাদেশি। ডাঙ্কি রুটে আসা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য ডানকুনি কি সেফ হাউস? সনদ মাজির রিপোর্ট, টিভি9 বাংলা। সরকারি হাসপাতাল আর বেনিয়মকে সমর্থক হয়ে যাচ্ছে 10 মাস 10 দিনে গর্ভধারণের যন্ত্রণা। সন্তানের জন্ম, ছেলেকে সুস্থ অবস্থায় মুখ দেখার কয়েক ঘন্টা পর মা ঠাকুমা জানলেন নবজাতক মৃত, এবং মৃত সদ্যজাতকে নাকি পরিবারের হাতেই দেওয়া হয়েছে। হাসপাতালে ছেলে ভোলানো গল্প শুনবে কেন পরিবার? নবজাতকের চেয়ে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে তুলকালাম অবস্থা। ডাক্তার সিস্টাররা বাচ্চাকে বিক্রি করে দিয়েছে। ভুল করে যদি কারোর হাতে তুলে দিয়ে থাকে, নিশ্চয়ই সেটা বিক্রি করে দেওয়া হয়েছে। ফের সরকারি হাসপাতাল থেকে শিশু চুরি, নবজাতক বদলের অভিযোগ ঘিরে রহস্য। 3 দিনের সদ্যজাতকে বিক্রি করে দেওয়ার মারাত্মক অভিযোগ, আর তা ঘিরে হইচই কাণ্ড আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। বাচ্চাকে সুস্থ অবস্থায় দেখেছিলেন? দুপুরবেলা শুনছি বাচ্চা মারা গেছে, বাচ্চা নিয়ে চলে গেছে, অন্য লোকেরা রহস্য আছে।
তারকেশ্বরের বাসিন্দা জসমিনা বেগম সোমবার সকালে পুত্র সন্তান প্রসব করেন। শিশুর অবস্থার অবনতি হওয়ায় সদ্যজাতকে এসএনসিইউতে ভর্তি করা হয়। পরিবারের দাবি, মঙ্গলবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় শিশুটির মৃত্যু হয়েছে। ভুল করে নবজাতকের দেহ আরামবাগের একটি পরিবারের হাতে দেওয়া হয়েছে। ওই পরিবার কবরস্থ করে ফেলে শিশুটিকে। আরামবাগের ওই পরিবারকে হাসপাতাল থেকে বুধবার ফোন করে জানানো হয় তাদের বাচ্চা জীবিত। ব্যান্ডেজ করে ওরা ভুলবশত ডাক্তারবাবুরা করেছে বলছে। সেটা কি করলেন? আমরা খবর দিয়ে দিয়েছি। আপনারা কেন দিলেন যখন আপনাদের বাচ্চা নয়? তো আমরা বুঝবো কি করে? তখন আমরা তো মরা বাচ্চা দিয়েছে, আমরা জানবো। ডাক্তারবাবুরা তো আবার ফোন। তারকেশ্বরে জসমিনার পুত্র সন্তান কোথায় গেল? 48 ঘন্টা পরও উত্তর হাতড়াচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। খোলাখুলি মেনে নিয়েছে গাফিলতির কথা। কিছু তো একটা নিশ্চয়ই একটা মিস্টেক হয়েছে, সেটা আমরা রিকভারি করে বার করবো কারা করেছে। চেঞ্জ বা এই ধরনের কোনো ঘটনা নয়। যা শুনে পরিবারের প্রশ্ন, নথি সই ছাড়া কিভাবে শিশুর দেহ অন্য একজনকে দেওয়া হলো? কেন আধার কার্ড, ঠিকানা, মায়ের নাম যাচাই করা হলো না? অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে হাসপাতালে চলে বিক্ষোভ। আমরা সব যখন বাচ্চাকে দেখতে চাইছি তখন ওনারা বলছেন আপনাদেরকে দিয়েছি। আমাদের বাচ্চা চাই, আমাদের বাচ্চা জীবিত ছিল, আমাদের বাচ্চা আমাদের কাছে চাই। সন্তানের জন্ম হলো, কিন্তু কোথায় গেল সে? জীবিত না মৃত, নাকি চুরি হয়ে গিয়েছে? হাসপাতালে পদে পদে গলদ চেপে ধরেছে বিরোধীরা। এই ঘটনাটা যেহেতু বারবার ঘটছে, তাহলে স্বাভাবিকভাবে মানুষের প্রশ্ন আসছে যে একটা দালাল চক্র এর পিছনে কাজ করছে। তদন্ত কমিটি তৈরি হয়েছে, রিপোর্টও আসবে। কবর থেকে শিশু কি বের করা হবে? কারো শাস্তি হবে কি, নাকি সেখানেও থাকবে ছেলে ভোলানো গল্প? আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। আরামবাগের সরকারি হাসপাতাল থেকে নবজাতক নিরুদ্দেশের ঘটনা। আবার বারাসাতে দেখুন, সরকারি হাসপাতালে মর্গ থেকে মৃতের চোখ উধাও। বারাসাতে ঘটা করে তদন্ত কমিটির অনুসন্ধান, ভিডিওগ্রাফির পর যা রিপোর্ট এলো তা যে পর্বতের মুশিক প্রসবের মতো। কি রিপোর্ট এসেছে দেখুন। বলে ওর উপর থেকে ইঁদুরটাই কেটেছে, চোখটা ইঁদুরেই কেটেছিল। কথায় আছে, লাশ কাটা ঘরের শেষ কথা বলে ডোম। মর্গ থেকে মৃতের চোখ চুরির অভিযোগে ডোমের ব্যাখ্যার সঙ্গে কার্যত মিলে গেল তদন্ত কমিটির রিপোর্ট। দ্বিতীয়বার ময়নাতদন্ত শেষে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মর্গ থেকে চোখ চুরির প্রমাণ মেলেনি। আইবল অর্থাৎ চোখের গোলাকার অংশ মিলেছে। তীক্ষ্ণ দাঁতযুক্ত প্রাণী অর্থাৎ রোডেন্ট জাতীয় প্রাণী চোখের একাংশ খুবলে নেয়। হতে পারে এরকম কখনো রাত্রে বডি রিসিভ হলে সেই সময় যদি কেউ কোনো একটা রডেন্ট এরকম হঠাৎ করে দরজা খোলা পেয়ে ঢুকে গেছে, এটা হওয়ার কথা নয়। আগামী দিনে হয়তো আমরা অ্যাসিওর করছি এরকম। দুর্ঘটনায় বারাসতে যুবকের মৃত্যু এবং মর্গে রাখার পর চোখ চুরি, এমনই অভিযোগ ঘিরে তোলপাড় হয় রাজ্য। মৃতের পরিজনের বিক্ষোভের জেরে আজকে পড়ে খোদ মুখ্যমন্ত্রীর কনভয়। কিন্তু প্রথম থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করতে থাকে মর্গে ইঁদুর ঘেঁষতেই পারে না। ইঁদুর থাকার কোনো বক্তব্য নেই, কারণ মর্গে একটা জায়গা যেখানে ইঁদুর থাকার কোনো ব্যাপার নেই। উল্টো দিকে মর্গকে যিনি হাতে তালুর মতো চেনেন, সেই মর্গের কর্মী বুধবার TV9 বাংলার ক্যামেরার সামনে বলেছিলেন ইঁদুর দৌরাত্মের কথা। ওইটা নিচে আপনাদের ওইটা নিচে বড় করা হয়েছিল, ওই ঢাকা ছিল বলে ওর উপর থেকে ইঁদুরটাই কেটেছে, চোখটা ইঁদুরেই কেটেছিল। শেষমেশ হাসপাতাল কর্তৃপক্ষ মর্গে ইঁদুরের তাণ্ডবকেই মান্যতা দিল। এটা কোনো একটা রডেন্ট জাতীয় কোনো প্রাণীর থেকেই খুবলে নেওয়ার একটা পরিষেবা নিয়ে গুচ্ছের অভিযোগ তুলে হাসপাতালের গেট আটকে এদিন বিক্ষোভ দেখায় বিজেপি। মর্গের রোগ সারাতে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নতুন মর্গে 6টি দেহ রাখার মতো পরিকাঠামো তৈরি হয়েছে, কিন্তু মর্গে থাকা প্রীতম ঘোষের বাঁচক কি আর ফিরবে? দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় মালদা যাচ্ছেন, কিন্তু মালদার কালিয়াচকে তৃণমূলের কোন্দল থামছে না। উল্টে সালিশি বিবাদে আজও একটি অমূল্য প্রাণ চলে গেল। আরও 6 তৃণমূল কর্মী গুরুতর আহত। বীরভূমেও একই পরিস্থিতি। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, তাও গোষ্ঠীদ্বন্দ্ব থামার বিরাম নেই। ৭০-এ মার খেয়ে হাসপাতালে তৃণমূলের বুথ সভাপতি। সামগ্রিকভাবে নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। হাতে হাতে খোলা তরোয়ার, কারো হাতে শাবল, কেউ ছুটছে হাসুয়া হাতে। বাঁশ, লাঠি, চালাকাট তো আছে। দিনে দুপুরে বাজারের মধ্যে দোকানে উন্মত্ত হামলা, দমাদম্মা আর আর্তনাদের শব্দ। ছবিটা মালদার কালিয়াচকের রাজনগর মডেল এলাকা। অভিযোগ, সালিশি সভা ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে দলেরই একজন খুন হয়েছেন। গুরুতর আহত আরো 6 তৃণমূল কর্মী।
ভাবুন একবার, 3রা ডিসেম্বর মালদার গাজনে মুখ্যমন্ত্রীর সভা। তার আগে তৃণমূলের কোন্দলে এমন রক্তারক্তি কাণ্ড। আপনারা কোন দল করেন? আমরা তৃণমূল দল করি। আর যারা মেরেছে ওরাও তৃণমূল দলের। এই সালিসি সভাতেই হয়েছে? সালিসি সভা, একদম সালিসি সভাতেই। সবার বাইরে হাসপাতাল টিলে ওরা বসেছিল প্ল্যান মাফিক, আমরা বুঝতে পারিনি ওদের। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে শুধু মালদাতেই 3 জন খুন হয়েছে, এর মধ্যে তৃণমূলেরই 2 জন। প্রায় সবকটা ঘটনাই কালিয়াচকে। মঙ্গলবার সকালে কালিয়াচকে তৃণমূল কর্মী ও কয়লা ব্যবসায়ী ওবায়দুল্লাহ খানের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়। সেদিন সন্ধে কালিয়াচকের কাশিমনগরে গুলিতে খুন হন পাঁপড় বিক্রেতা। বুধবার কালিয়াচকের মোজামপুরে রেশন ডিলারের বাড়ি লক্ষ্য করে গুলি চলে বলে অভিযোগ। এরপর বৃহস্পতিবার এই কাণ্ড। মমতাদি সফরের আগে যারা এই কাজ করেছে তারা কেউ তৃণমূল হতে পারে বলে আমি বিশ্বাস করি না। পরিকল্পিতভাবে পেছন থেকে বিজেপির মদতে যারা এই কাজ করেছেন তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে। বছরের শুরুতে মালদা জেলা তৃণমূলের সহসভাপতি দুলাল সরকার খুনের পরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। আপনার সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে। অফকোর্স পিএমরা শুনতে পাচ্ছেন, আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। কিন্তু মালদার ঐতিহ্য কলঙ্কিত করছে একের পর এক ঘটনা। বেআইনি অস্ত্রের দাপাদাপিও থামেনি। গোদের উপর বিস্ফোরার মতো তো আছেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ক্যান্সার হয়ে গেছে গোটা পার্টিটার গোষ্ঠীদ্বন্দ্বে। তার জন্য মুর্শিদাবাদ মালদা বলে কোনো আলাদা জায়গা নেই। সারা পশ্চিমবঙ্গে ক্ষত বিক্ষত তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে। আমাদের কর্মীরা মরলে তারা মালা পায়, শহীদের সম্মান পায়, শহীদ বেদি হয়, পার্টির লোকেরা দায়িত্ব নেয়, কিন্তু ওদের মৃত্যু হলে পার্টির লোক ওদের ডিজন করে, অথচ ওরা লড়ে মরে। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের রোগ সারছে না বীরভূমেও। 2 দিন আগেই শিউরি 2 নম্বর ব্লকে কোন্দলে কড়া বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুবই বলছি, শিউরি টুর যা সমস্যা রয়েছে আপনারা আগামী 2-3 দিনের মধ্যে সলভ করুন। তাহলে কিন্তু বাইরে থেকে আমাকে কাউকে পাঠাতে হবে, আমি সেটা চাই না। কিন্তু শিউরির ঠিক পাশের ব্লক পারুইয়ের সাত্তরে তৃণমূলের বুথ সভাপতি শেখ আকবরকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠছে। অভিযুক্ত প্রাক্তন বুথ সভাপতির গোষ্ঠীর বিরুদ্ধে। নিজের ঘরে অশান্তি জিয়ে রেখে অন্যের সমস্যা মেটানো যায় না, তা উপলব্ধি করেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বারবার গোষ্ঠীবাজি বন্ধে বার্তা দিচ্ছেন। কিন্তু শুনছেন কতজন? ক্ষমতা পদ থাকলো না গেল সেদিকে মাথা ঘামানোর চেয়ে মানুষের সমস্যা মেটানোর দিকে নজর দেন কতজন? শুভতোষ ভট্টাচার্য ও হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। সেতু নির্মাণের আগেই দুর্নীতির ছায়া। কালনা শান্তিপুর সেতুর জন্য অধিগ্রহণেও দুর্নীতির অভিযোগ। সরকারের কাছ থেকে জমির সঠিক দাম না পাওয়ার অভিযোগে রীতিমতো সরব কৃষকদের একাংশ। প্রতিবাদে শান্তিপুর জাতীয় সড়ক আজ অবরোধ করে বিক্ষোভ চলে। দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয়েছে কালনা শান্তিপুর সেতুর কাজ, কিন্তু তাতেও বাদ সেধেছে দুর্নীতি। সেতু তৈরির নামে জমি অধিগ্রহণে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। প্রতিবাদে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। অভিযোগ, জমি অধিগ্রহণ করা হলেও 100-র বেশি কৃষক সরকারের কাছ থেকে জমির সঠিক দাম পাননি। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, জলের তরে জমি কিনে সেই জমি সরকারকে হস্তান্তর করেছে কিছু জমি মাফিয়া। তারপরে 180 টাকা পাইনি। রাতারাতি জলা জমিকে ভিটে রূপান্তরিত করে যেখানে 7,000 টাকা শতকে দাম অ্যালটমেন্ট হয়েছিল 5.5 লাখ টাকা শতক, 80 গুণ টাকা বেশি পাইয়ে দেওয়া হয়েছে। টাকা কোথায় গেল? 180 কেন টাকা পেল না? আর যারা এই চুরির সঙ্গে জড়িত, এত বড় হিউজ কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত, তাদেরকে ধরুক, তদন্ত করুক, জেলে করুক। আমরা জমি দিয়েছি সরকারকে, তাই টাকা দিচ্ছে না। 1 শতক 5.5 লাখ টাকা দিয়ে বাড়ির ভিটে নেবে বলেছিল, আমরা বাড়ির ভিটে রেজিস্ট্রি করে নিয়েছি। আমরা এরপরে প্রত্যেক নেতার দূরে দূরে গেছি, কিন্তু আমাদের এমএলএ কোনো সুরাহা করেনি। উনি বারবার বলে জেলা পরিষদে যাও, জেলা পরিষদে গেলে আমাদের পাঠিয়ে দেয় যে কোনো টাকা নেই, অ্যালার্ট নেই। আর এই অভিযোগ সামনে আসতেই তৃণমূলের সরকারকে চোর বলে আক্রমণ শানিয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। কেন্দ্র সরকারের টাকা চুরি করে খেয়েছে এই সরকারের মদতে। অর্থের অভাব নেই, চুরি করার জন্য বিষ বাও জলে। এ সরকারি মদতে চোর, এটা তৃণমূল সরকার টোটালি চোর। নিশ্চিতভাবে ব্রিজ হবে, কিন্তু যে পরিমাণ অর্থের দরকার সেটা রাজ্য সরকারের একার পক্ষে সেটা দেওয়া সম্ভবপর নয়। এটা কিন্তু যৌথ তালিকাভুক্ত ব্যাপার। তাহলে ওরা প্রশ্ন করুক যে ওরা কত টাকা দিয়েছে, কত টাকার কাজ হয়েছে, এগুলো ওরা বলুক না। কেন্দ্রীয় সরকার যদি ওরা প্রতিনিধি হয়, ভারতীয় জনতা পার্টির দল করে, ওরা জানবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, 2011 সালে রাজ্যে পালা বদলে অন্যতম ভূমিকা নিয়েছিল সিঙ্গুর ও নন্দীগ্রামের জমি আন্দোলন।
সামনে ২৬-এর বিধানসভা নির্বাচন, তার আগে জমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে বা শান্তিপুরে কৃষকদের একাংশের বিক্ষোভ, আর তাদের সমর্থন জানাচ্ছে বিজেপি। ভোট বাক্সে কি তার প্রভাব পড়বে? মহাদেব কুণ্ডু রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখতে হবে, কারণ গত 48 ঘন্টায় মালদায় 3 জনের মৃত্যুর ঘটনা, খুনের ঘটনা ঘটেছে। সরিয়ে দেওয়া হলো মালদার পুলিশ সুপারকে, মালদার এসপি পদ থেকে প্রদীপ যাদবকে বদলি করে দেওয়া হলো। উত্তর দিনাজপুরের এসপি ট্রাফিক পদে তাকে বদলি করা হয়েছে। মালদার নতুন এসপি হলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। গত 1 বছরে একের পর এক খুনের ঘটনায় শিরোনামে এসেছে মালদা। খোদ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কড়া বার্তা দিয়েছিলেন মালদার পুলিশের উদ্দেশ্যে। আজ মালদার পুলিশ সুপার পদের রদবদল ঘটল এবং অন্যান্য জেলাতেও রদবদলের খবর রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বাঁকুড়া, রায়গঞ্জ পুলিশ জেলা সহ একাধিক জেলার এসপি বদল হয়েছে। সব মিলিয়ে 40 জন আইপিএস কে বদলি করল রাজ্য সরকার। শর্মিষ্ঠা, পশ্চিমবঙ্গের রাজনীতি এখন অনেকটাই ধর্মযুদ্ধ। একদম গত কদিন ধরেই আমরা বলছি, মুর্শিদাবাদের পরিপ্রেক্ষিতে বারবার দেখিয়েছি, কিন্তু এ রোগ থেকে উত্তরই বা মুক্ত থাকে কেন? দক্ষিণের রোগ উত্তরের গায়ে লাগলো। মন্দির মসজিদ এখন বড় ফ্যাক্টর। দীঘার জগন্নাথ মন্দির তৈরির সময় বিতর্ক তার জলজ্যান্ত প্রমাণ। 26-এর ভোটের আগে রাজ্যে কি আর একটা ধর্মযুদ্ধের হাওয়া? শিলিগুড়ির মহাকাল মন্দিরের কথা বলছি। জমি বিতর্ক সেদিকেই ইঙ্গিত করছে। শিলিগুড়ি জাংশন থেকে ট্রেনে বাগডোগরা যাওয়ার পথেই পড়ে উজানু মৌজা। নীল সাদা দেওয়ালে ঘেরা এই জমিকে কেন্দ্র করে হিমালয়ের কোলে রাজনীতির উত্তাপ। যেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশেই আমি একটা বড় মহাকাল মন্দির করব, যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করবো। গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো, জমিতে আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করবো, সবাইকে নিয়ে, প্রাইভেট পার্টিদের নিয়ে যারা ইন্টারেস্টেড। গত মাসে উত্তরবঙ্গ সফরে গিয়ে শিলিগুড়িতে বড় মহাকাল মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 1 মাসে কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। মন্দিরের জন্য জমিও ঠিক হয়ে গেছে, কিন্তু জমি নিয়েই যে বিতর্কের জট। বিরোধীদের অভিযোগ, শিল্পের জন্য বরাদ্দ জমিতে মন্দির হচ্ছে। 700 কোটি টাকার জমি দান 1 টাকায়। বামেদের অভিযোগ, রাজ্যে যখন বেকারত্ব বাড়ছে তখন শিল্পায়ন নাকি মন্দির, কোনটা অগ্রাধিকার পাওয়া উচিত? এইটা কি আমাদের কাছে প্রায়োরিটি? আমাদের কাছে প্রায়োরিটি তো কর্মসংস্থান হবে, স্বাস্থ্য কেন্দ্র হবে, শিক্ষা হবে, পরিকাঠামো হবে, এইগুলো হচ্ছে আমাদের অগ্রাধিকার হবে। শুধু সিপিএম নয়, জমি বিতর্কে রাজ্যকে নিশানা করছে বিজেপিও। মন্দির নিয়ে তাদের কোনো আপত্তি নেই, গেরুয়া শিবিরের প্রশ্ন মন্দিরের জমি নিয়ে। উত্তরবঙ্গের শিল্প নগরী করা দরকার, উত্তরবঙ্গের শিল্প চাই। শিল্প করতে গেলে যে জমি দরকার, সেটা মন্দির করে জমিগুলো নষ্ট না করা। আর পাহাড়ে মহাকালের সঙ্গে প্লেনের আবার মহাকাল কেন? মহাকালের মধ্যে কি বাংলায় পাহাড়ে আলাদা আর শিলিগুড়ি আলাদা হবে নাকি? শিল্পই তো নেই, তো ভগবান ভরসা, সেই জন্য মন্দির তৈরি হচ্ছে, কোথাও মসজিদ তৈরি হচ্ছে, কোথাও বাবরি মসজিদ তৈরি হচ্ছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গে। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ মহাকাল মন্দির ট্রাস্টকে এই জমি দিয়েছে 1 টাকার বিনিময়। বিরোধীদের প্রশ্ন, শিল্পের জমিতে মন্দির কেন? পাল্টা তৃণমূলের দাবি, পর্যটন শিল্পের কথা কেন ভাবছেন না বিরোধীরা? এটা যেটা মন্দির হচ্ছে সেটা একটা ট্যুরিজমকে ডেভেলপ করার জন্য, উত্তরবঙ্গ ট্যুরিজমের জায়গা, পর্যটনের বিকাশ হবে, একটা শিল্পের মধ্যে পড়ে এবং তার সাথে উন্নয়ন এবং কর্মসংস্থান যুক্ত। শাসক দল আশায় মহাকাল মন্দির পর্যটন শিল্পের দরজা খুলবে, কিন্তু বিরোধীদের প্রশ্নে আপাতত খুলেছে বিতর্কের দরজা। হালকা শীতের আমেজেই কাঞ্চনজঙ্ঘার দুয়ারে এখন জমছে জমির জট, বইছে জল্পনার উত্তুরে হাওয়া। শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। ডায়মন্ড হারবারে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় মন্ত্রী। আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সুকান্ত মজুমদার। তৃণমূলের উস্কানিতে বিক্ষোভ, TV9 বাংলার প্রতিক্রিয়া সুকান্তর। গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে পাল্টা দিয়েছে তৃণমূল। ফের ডায়মন্ড হারবার, আবার বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ফের উঠল গো ব্যাক স্লোগান, কিন্তু বিক্ষোভ দেখালো কারা?
এখন নকল হিন্দু সাজিয়ে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন স্ট্র্যাটেজি হয়েছে, মানে পাত্তাই দিই না এদেরকে। এই মুহূর্তে রয়েছে একেবারে সরিষার একেবারে মোড়ে, আমি জাতীয় সড়কের পাশে। আমি যখন সুকান্ত মজুমদারের কনভয় যখন এগিয়ে আসছিল কলকাতার দিকে, সেই সময় কিন্তু ঠিক এই জায়গাতেই কিন্তু বিক্ষোভ দেখানো হয়। আমরা হচ্ছে দিলীপ দার নেতৃত্বে সারা জীবন বিজেপি করি, ওদের আমাদের হচ্ছে দলে দিনের পর দিন হচ্ছে তৃণমূল থেকে লোক এসে নিজেদের মধ্যে লবি করে আমাদের পুরনো কর্মীদের শুধু মারধর, এর জন্যই বিক্ষোভ দেখাচ্ছি। আমি 2021 নির্বাচনের পর 27 দিন জেল কেটেছি। আজকে যে উত্তম বাগের বাড়িতে এরা দেখা করতে আসছে, তার আগে থেকে আমি দলটা করি। আমি যখন জেলটা খাটলাম তখন কিন্তু তারা কিন্তু আমার কাছে আসেনি। আমাদের পার্টির লোক পার্টিতে কাউকে গো ব্যাক বলে না, এটা টিএমসি কালচার। বিজেপির লোক কেন আমাদের মন্ত্রীকে করবে? তিনি এক্স প্রেসিডেন্ট, দিলীপ ঘোষের নামে যা ইচ্ছা চালিয়ে দিলে হবে নাকি? এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় তৃণমূল। বিক্ষোভকারীদের রাজনৈতিক পরিচয় ঘিরে বিতর্ক জোর। এই আবহে সামনে এসেছে একটা ভিডিও। দেখ ভূতের মুখে আপনার তো শুনে যাচ্ছে না, এদেরকে এটা তো ববির লোক মনে হচ্ছে সব। হ্যাঁ, খবর রাখো কিছু। সর্বনাশ করেছে ডায়মন্ড হারবারে ববি, মানে গতবার ওই লোকসভা কেন্দ্রে যিনি বিজেপি প্রার্থী ছিলেন সেই অভিজিৎ দাস ওরফে ববির কথাই কি বলা হচ্ছে এই ভিডিও? না না, ওটা আমাদের আমার কোনো ভয়েসই না, অন্য কারো ভয়েস। ওরা এই হতে পারে, কি হতে পারে সেটা আমার জানা নেই। ওটা আমার ভয়েস ওরকম হয় নাকি, দলের মধ্যে বিভেদ করার চেষ্টা করছে। সুকান্ত এই কথা বলেছেন, গলার যে স্বর, এটা তো এআই দিয়েও করা যেতে পারে। এটাও একটা ডায়মন্ড মডেলের অন্যতম পার্ট, যে বিজেপির মধ্যে ডিভিশন আনার জন্য এরকম গেরুয়া ঝান্ডা, গেরুয়া তিলক করে বিক্ষোভ তৈরি করা। তাহলে বিক্ষোভ দেখালো কারা? সুকান্ত মজুমদার তার এক্স হ্যান্ডেলে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে নিশানা করেন তৃণমূলকে। সুকান্তর অভিযোগ, গলায় গেরুয়া উত্তরীয় পরে আর কপালে তিলক এঁকে কারসাজি করে বিজেপি কর্মী সেজে বিক্ষোভ দেখাচ্ছে। ছবিতে গেরুয়া উত্তরীয় পরে যাকে দেখা যাচ্ছে সে ডায়মন্ড হারবার এলাকার তৃণমূল কংগ্রেস নেতা এবং দাগি দুষ্কৃতী শামীমের ঘনিষ্ঠ সহযোগী রাজু। সুকান্তর পোস্ট রিপোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলে বিভ্রান্তি ছড়াতে বিক্ষোভকারীদের বিজেপি সাজিয়ে পাঠিয়েছিল বলে তার অভিযোগ। তৃণমূলে পাল্টা দাবি, গোটাটাই বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল। নিজেরাই ঢিল টিল মেরে আপনাদের টিভিতে নিজে নিজে করে আপনাদের টিভিতে পপুলার হওয়ার চেষ্টা করছে কি না, ওখানে নম্বর বাড়াবাচ্ছে, আমি কি করে জানবো বলুন? আগে বললাম না, কাগজে বাঘ সব। এই সমস্ত মিথ্যাচার করেছে তৃণমূল কংগ্রেস, করাচ্ছে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃবৃন্দ। এটা ডায়মন্ড ছক। এর আগে বজবজে সুকান্ত বিক্ষোভের মুখে পড়েছিলেন, জুতো ছোড়া হয়েছিল। সেবার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এবার বিক্ষোভ ডায়মন্ড হারবারের সরিষায়। বিক্ষোভকারীদের রাজনৈতিক পরিচয় নিয়ে জোর বিতর্ক। শুভেন্দু হালদার, সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আইসি লিটন হালদারকে বদলি করা হলো। জলপাইগুড়ি ডিআইবিতে বদলি করা হয়েছে লিটনকে। জলপাইগুড়ি ডিআইবির ইন্সপেক্টর হয়েছে লিটন হালদার। বোলপুর থানার আইসি পদে ছিলেন লিটন হালদার। লিটন হালদারকেই ফোনে গালিগালাজ করেছিলেন অনুব্রত মণ্ডল। কয়েক মাস আগে ভাইরাল হয় সেই অডিও ক্লিপ। বোলপুরের আইসিকে ট্রান্সফার করা হয়েছে, সেটা নিয়ে উদ্বিগ্ন তেমন কিছু না, এটা হয়েছে ঠিক আছে। কিন্তু একটা বিষয়, পশ্চিমবাংলায় পুলিশ প্রশাসনের আর তৃণমূলের যে যুগলবন্দি, সেই যুগলবন্দির চিত্র বরাবর সামনে এসছে। পুলিশকে গাল দিয়েছে আর গাল দেওয়ার ক্ষমতা রেখেছে তৃণমূল কংগ্রেস। এই কারণেই পুলিশ টাকা তুলে তৃণমূল কংগ্রেসকে টাকা দেয়। এটা তো রুটিন ট্রান্সফার, এটা সংবাদ মাধ্যমের বা এক শ্রেণীর লোকেদের এটা অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। অনেকেই আইসি বা ওসিরা বদলি হয়েছেন, তারা বিভিন্ন জায়গায় বদলি হয়েছেন। কাজেই এই ব্যাপারে কোনো অর্থ খুঁজতে যাওয়া আমার মনে হয় ঠিক হবে না। 30শে নভেম্বর খেজুরিতে সভা করতে চেয়ে আদালতে বিজেপি। শুভেন্দু নেতৃত্বে সভা করতে চায় বিজেপি। পুলিশি অনুমতি না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। মামলা দায়েরের অনুমতি বিচারপতি শুভ্রা ঘোষের। কাল বিজেপির করা মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।